মর্নিং। মোটো ব্লগিং সেটআপের সাথে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে বর্ধমানের কালনা। কালনায় অনেকেই নামটা শুনেছো, আর অনেকেই যারা মোটামুটি দূরে থাকো তারা এই নামটা নিয়ে অতটা পরিচিত নও। তো কালনা অ্যাকচুয়ালি জায়গাটা খুব একটা বিখ্যাত না হলেও 5-6টা মন্দির ওখানে দেখার মতো আছে, যেগুলো বেশ অনেকটাই পুরনো। কালনা আমার বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা মতো দূরে, 38 কিলোমিটার আমার বাড়ি থেকে ডিস্টেন্স। তো আমি আমার বাবার এই বাইক নিয়ে চলে এসেছি, HF ডিলাক্স নিয়ে। ভাবলাম নতুন ক্যামেরা কিনেছি, এই যে আমার নতুন ক্যামেরা। তো এই ক্যামেরাটা টেস্টিং হয়ে যাবে, কেমন কি পারফরমেন্স দিচ্ছে, আর সাথে একটা মোটো ব্লগিং করে নিতে পারবো। পুরনো আমাদের হিন্দু ধর্মের যে কাব্য আছে, সেই কাব্যে কালনা কাব্যগ্রন্থ আছে যেগুলো, সেই কাব্যগ্রন্থে কালনা শহরের নাম আছে। তো আমি এখন যাচ্ছি, জায়গাটার নাম আমিও ঠিক বলতে পারছি না, মোটামুটি জিরাটের থেকে 7 কিলোমিটার দূরে। যে আমার যে পুরনো ব্লগে দেখেছিলে দুর্গাপুজোর জিরাটের ব্লগ, সেই জিরাটে থেকে এখন আমরা 7 কিলোমিটার দূরে আছি। প্ল্যান ছিল বেরোবো 8:30টায়, কিন্তু বাঙালির টাইম তো ল্যাদ খেতে খেতে দেরি হয়ে 1 ঘন্টা লেট। তার উপর তেল ভরতে ভরতে আরও 1 ঘন্টা 45 মিনিট লেট হয়ে গেল গাড়ি নিয়ে বেরোতে বেরোতে। তো আমি এখন ক্রস করছি খামারগাছি হুগলি, এরপর পড়বে জিরাট, বলাগড়, গুপ্তিপাড়ার একটা ব্লগ দেখিয়েছিলাম, গুপ্তিপাড়ার ব্লগ আমার চ্যানেলে আছে, আর আই বাটনেও দিয়ে দেবো। তো সেই গুপ্তিপাড়া পেরিয়ে মোটামুটি আরও 5-6 কিলোমিটার দূরে হচ্ছে কালনা শহর। বেশ অনেকদিন পর মোটো ব্লগিং করছি। আগে তো ফোনে করতাম, খুব অসুবিধা হতো। ক্যামেরা মানে ফোনের ক্যামেরা দিয়ে তো করতাম, ফোনটা এখানে অ্যাটাচ করতাম। তো ফোন এতটাই ভার ছিল যে হেলমেটটা দিয়ে মানে ব্লগিং করাটা খুব কষ্টকর হয়ে যেত। কিন্তু এই ক্যামেরাটার একদমই লাইট ওয়েট, মানে পকেট ফ্রেন্ডলি ক্যামেরা। খরচার দিক থেকেও আর পকেটের মধ্যে ঢুকে যায়, ওই জন্যই বললাম পকেট ফ্রেন্ডলি। তো সেই কারণে এটাতে খুব একটা আমার কষ্ট হচ্ছে না। এই যে রেল লাইনটা দেখছো, এই রেল লাইনটা হচ্ছে ব্যান্ডেল থেকে যে লাইনটা চলে যাচ্ছে কাটোয়ার দিকে, মানে যে লাইন ধরে আমরা ত্রিবেণী, বাঁশবেড়িয়া বা নবদ্বীপ যেতে পারি, সেই লাইনটা হচ্ছে এটা। আমরা তার পাশ দিয়ে এই রাস্তা ধরে যাচ্ছি। পাশে সুন্দর খেজুর গাছ, এপাশে এরকম সুন্দর ক্ষেত, দারুণ লাগছে। তো বন্ধু, ঘড়িতে এখন মোটামুটি 10:15-20 মতো বাজে মনে হয়। আমরা এখনও 11-12 কিলোমিটার দূরে কালনা থেকে। গুপ্তিপাড়া আর ওই 2-3 কিলোমিটার বাকি। আর এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে হেভি লাগবে। রাস্তা ভালো থাকবে, দুদিকে জঙ্গল থাকবে, একটা অ্যাডভেঞ্চার ফিল আছে। চলো গাড়িটা একটু চালিয়ে নিই, তোমরা ততক্ষণ একটু সিনেম্যাটিক মোটো ব্লগ এনজয় করে নাও, তারপর আবার কথা হবে পরে। ভাই লোক, কালনাতে তো চলে এসেছি, কিন্তু কালনা রেলগেটে প্রচণ্ড জ্যাম, দেখতে পাচ্ছ? একদিকে টোটো, তার সাথে সাথে পাল্লা দিয়ে আবার লরিগুলো ঢুকেছে। দেখো অবস্থা, দেখো চারিদিকে শুধু জ্যাম। তাহলে এখান থেকে আমাকে একটা রাইট টার্ন নিতে হবে মোস্ট প্রবাবলি, ম্যাপে যেটা দেখলাম। তাহলে ফোন হোল্ডারটাও লাগানো হয়নি যে ফোন থেকে দেখে নেবো, ফোনটা লাগিয়ে দেখতে দেখতে যাব না, সামনে থেকে রাইট টার্ন মারতে হবে।
আচ্ছা, তো আমাদের এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। তাহলে এটা আবার কোথায় চলে এলো রে বাবা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কালনাতে। যাবো কোন দিকে রে ভাই? গেট কোথায়? গেটটা বোধহয় এইদিকে আছে। কালনার একমাত্র মন্দিরের দোরগোড়ায় দাঁড়িয়েছি আমি এখন। এখানে জুতো রেখে আমাকে ভেতরে ঢুকতে হবে। আর প্রচন্ড গরম ভাই, মেঝেটা প্রচন্ড গরম। যাই হোক, তো এরকম দৃশ্য। স্ট্রাকচারটা ঠিক বাইরে একটা সার্কেল আছে মন্দিরে, আর ভেতরে বাইরেরটা হচ্ছে ৭৬খানা মন্দির নিয়ে এই সার্কেলটা, আর ভেতরের যেটা হচ্ছে এটা হচ্ছে ৩৪টা নিয়ে। বাইরের যে সার্কেলটা দেখছো, এই সার্কেলের একটা মন্দিরে মানে প্রত্যেকটা মন্দিরে একটা সাদা শিবলিঙ্গ, আর ঠিক তার পাশে আছে একটা করে কালো শিবলিঙ্গ এরকম। আর এই ভেতরের যে সার্কেলটা আছে এটাতে সবকটাতেই সাদা শিবলিঙ্গ আছে। পাটা আমার জ্বলে যাচ্ছে, জাস্ট জ্বলে যাচ্ছে। তো এই মন্দিরের সিনেমেটিক শট দেখতে দেখতে এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে একটু জেনে নাও ততক্ষণ। হিন্দু ধর্ম অনুযায়ী কোনো মন্ত্রকে যদি আমরা ১০৮ বার উচ্চারণ করি তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক শক্তির তরঙ্গ প্রবাহিত হয়, এবং তার সাথেই সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এই মন্দির, যার নাম নব কৈলাস কমপ্লেক্স, যার সৃষ্টিকর্তা মহারাজ তেজচন্দ্র বাহাদুর, সাল ১৮০৯। বর্তমানে এই মন্দিরটি কলকাতা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের দ্বারা সংরক্ষিত। তো এই মন্দিরের হিস্ট্রি, রিলেটেড ইনফরমেশন কেমন লাগলো বলো, কমেন্ট করো। আর এখান থেকে বেরিয়ে ঠিক সামনেই, যেখান থেকে আমি ঢুকলাম ঠিক সামনেই আছে রাজবাড়ি প্রাঙ্গণ। তো এখান থেকে আমরা ওখানেই যাব। এটা হচ্ছে সেই রাজবাড়ির মেন গেট। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের থেকে সংরক্ষিত এই জায়গা। চলো ভেতরে যাওয়া যাক। নবকৈলাস কমপ্লেক্সের ঠিক বিপরীতে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, যার বয়স ১০০ বছরেরও বেশি। অনুমান করা হয় ১৮ শতকের দিকে একাধিক মন্দির এবং অন্যান্য কাঠামো নিয়ে গঠিত হয়েছিল এই কমপ্লেক্স। প্রবেশদ্বারের বাঁ দিকেই দেখা যাবে প্রতাপেশ্বর মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলোর মধ্যে সবথেকে ছোট কিন্তু সবথেকে অলংকৃত এই মন্দির। ১৮৪৯ সালে নির্মিত এই মন্দিরটি একটি উঁচু মঞ্চের ওপর দাঁড়িয়ে আছে। প্রতাপেশ্বর মন্দিরের বাঁ দিকে রয়েছে একটা ছোট্ট কামান, এবং ডান দিকে রয়েছে একটি রাসমঞ্চ, যার ছাদ অনেক আগেই ধসে পড়েছে। রাজবাড়ি কমপ্লেক্সের আরও নিচে অর্থাৎ আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো লালজি মন্দির, যেটি নিজেই একটা ছোট্ট প্রাচীরের মধ্যে কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এই লালজি মন্দির পঞ্চবী মাসুতি রত্ন স্থাপত্য শৈলী অনুসারে তৈরি করা। শুনতে একটু হজপট লাগলে এই মন্দিরটি অনেক পুরনো, এবং যে স্ট্রাকচারে তৈরি করা সেটা অনেক পুরনো স্ট্রাকচার, যার মানে হচ্ছে একটা মন্দির যার ২৫টি চূড়া থাকবে। তো পশ্চিমবঙ্গে মাত্র ৫টি পঞ্চবী মাসুতি রত্ন মন্দির রয়েছে, তার মধ্যে ৩টে অম্বিকা কালনায়, বাকি দুটোর মধ্যে একটি সুখরিয়া হুগলিতে এবং আরেকটি সোনামুখী বাঁকুড়াতে। ১৭৩৯ সালে লালজি মন্দিরটি তৈরি করা হয়। মহারাজ জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এটি নির্মাণ করেছিলেন। এতে রাধাকৃষ্ণের মূর্তি আছে। লালজি মন্দিরের ঠিক সামনে একটি চালা ছাদ আছে, যেখানে ভক্তদের জমায়েতের মঞ্চ তৈরি করা হয়েছে। এই কমপ্লেক্সটিতে মন্দিরের মতো একটি আকর্ষণীয় পর্বতও রয়েছে, যার নাম গিরি গোবর্ধন মন্দির। লালজি মন্দির কমপ্লেক্সের মতো আরেকটি কমপ্লেক্স আছে, যার নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি ১৭৫১ থেকে ৫৫ সালের মধ্যে নির্মাণ করা হয়, এবং আমরা এই রাজবাড়ি কমপ্লেক্সের বেশিরভাগ মন্দিরের মধ্যেই টেরাকোটার কাজ বা পোড়ামাটির কাজ সুন্দরভাবে দেখতে পাই। ১০৮ শিব মন্দির
তার সাথে তার সামনেই যেটা বলছিলাম যে রাজবাড়ি প্রাঙ্গণ, তার মধ্যে বেশ কয়েকটা মন্দির, তার মধ্যে আছে রামসীতা মন্দির, যেগুলো দেখলাম তোমাদের দেখালামও। অনেক কটা মহাদেবের মন্দির, মানে যা বুঝলাম বর্ধমানের রাজারা মহাদেবের খুব বড় ভক্ত। তো সেই মন্দির দেখে আমরা এখন বেরোলাম ওখান থেকে কালনা ফেরিঘাটটা একবার দেখবো, দেন আমরা বাড়ির দিকে এগোবো। যেখানে আমরা ফার্স্টে গেছিলাম সেই জায়গাটায় বলে দিই, ওখানে ফটোগ্রাফি করতে তুমি পারবে না। যদি করতে হয় মানে প্রি ওয়েডিং বলো বা কোনো অর্গানাইজেশন থেকে যদি আসো, তুমি কোনো রকম একটা ডকুমেন্টারি ধরো ফিল্ম বানাবে বা কোনো প্রি ওয়েডিং শ্যুট করবে, সেসবের জন্য কলকাতার আন্ডারে যে আর্কিওলজিক্যাল অফিস আছে কলকাতায়, সেখান থেকে তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে। এমনি পার্সোনাল ভিডিওর জন্য তোমার কোনো অসুবিধা নেই, তুমি ব্লগ বানাতে পারো, মানে ভিডিও বানাতে পারো পার্সোনাল ইউজের জন্য। আর কোনো রকম স্ট্যান্ড ইউজ করা যাবে না, স্ট্যান্ড পুরোপুরি বারণ। আমি তো নিয়ে আসিনি, যিনি একজন এনেছিল আমার সাথেই ঢুকলো, তাকে তো পুরোপুরি বারণই করে দিল, সেটা পুরো ব্যাগে ঢুকিয়ে তারপর ভেতর ঢুকতে পারলো। তো এই যে এখানে লিখে দিয়েছে কালনা জেটি ঘাট, ছোটো ছোটো ঝিল আছে এখানে। তো আমি এখন আছি কালনা শহরের মধ্যে, এবং এখান থেকে সোজা গিয়ে আমাকে নিতে হবে একটা লেফট টার্ন। তো এই হচ্ছে কালনা ফেরিঘাট। এখান থেকে তুমি কোথায় কোথায় যেতে পারো বলে দিচ্ছি। তোমরা যারা জানো, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ছাড়া একটা, যে শান্তিপুর যে জায়গাটা, সেই শান্তিপুরের জায়গাটার জন্য ফেরিঘাট তুমি এখান থেকে পাবে। তাছাড়াও এর ঠিক উল্টো দিকে আছে নৃসিংহপুর বলে একটা জায়গা আছে। আর এই দিকে গেলে, মানে যদি পার হয়ে এই দিকে যাও, এই দিকে একটা আইল্যান্ড পাবে, যার নাম হচ্ছে বিতানস আইল্যান্ড। ফুলিয়া বলে যে জায়গাটা বা রানাঘাট যে জায়গাটা, সে সব এই নদীর ওপারে আমরা পাবো। আর এখানে তো দেখতে হচ্ছে 2 চাকা 4 চাকা সবই মোটামুটি ট্রান্সপোর্ট হচ্ছে, এই আর কি ফেরিঘাট। তো যে নদীটা তোমাদের দেখালাম ফেরিঘাটটা হয়েছে ওখানে, ওই নদীটা হচ্ছে হুগলি নদী। আর এখন আমরা যে রাস্তায় এসেছিলাম সে রাস্তা দিয়ে ব্যাক করে সোজা যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। তো এখান থেকে আমাকে কি টার্ন নিতে হবে, মোস্ট প্রবাবলি বাঁদিক নিতে হবে, ম্যাপটা যা দেখেছিলাম। হ্যাঁ বলো। তো কলা আমি পুরো একটা চক্কর মেরে নিলাম, আর চক্কর মেরে ওই মন্দিরটাকে পেরিয়ে চলে এলাম। আমাকে এই যে ডান দিকটা নিলাম, এই ডান দিকটা নিয়ে তেমাতা মোড় পড়বে, সেটা পেরিয়ে আরেকটা তেমাতা মোড়, সেখান থেকে বাঁদিক মারতে হবে। ওকে চলো তেমাতা মোড় খুঁজি। আচ্ছা, এই যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে সেই সিদ্ধেশ্বর মন্দির। গাড়িটাকে সাইড করতে হবে আগে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এর সামনে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে সাধনা কালী মন্দির। এই যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি অম্বিকা কালনার প্রাচীনতম এবং পবিত্রতম মন্দির।
মন্দিরের সম্মুখভাগে একটি শিলালিপিতে বলা হয়েছে যে এটি 1740 সালে বর্ধমানের তৎকালীন রাজা চিত্রসেন রায় দ্বারা নির্মিত। তবুও কিছু পণ্ডিত এবং পুরোহিতদের মতানুযায়ী এই মন্দিরের সংস্কারের তারিখ এবং মূল নির্মাণের তারিখটি প্রায় 1660 সাল অবধি পেছানো যেতে পারে। এই মন্দিরের যে মূর্তি আছে সেটি নিম গাছের একক শাখা থেকে নির্মিত বলে খ্যাত। এটাও কথিত আছে যে মূর্তির নামানুসারেই অম্বিকা কালনার নামকরণটি হয়েছে এই শহরের। আমরা এবার বেরোবো। বাবা ফোন করেছিল, বলল এখানকার নাকি ছানার সন্দেশ নাকি বিখ্যাত, তো যাবো ছানার সন্দেশ কিনবো এখন। আমার এই স্টেশন যাওয়ার পথে তোমরা কালনা শহরের এই দৃশ্য দেখতে দেখতে বা কালনা শহরের এই রাস্তা দেখতে দেখতে কালনা শহরের কিছু ইতিহাস একটু জেনে নাও। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি 15 থেকে 16 শতকে আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে পরিচিত ছিল। এখানকার স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে পরবর্তীকালে অম্বিকা কালনা নাম হয় এই শহরটির। বর্ধমানের মেন টাউন থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত হলেও এই শহরটি পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ, যার কারণেই এই শহরটিকে বলা হয় মন্দিরের শহর। ভবা পাগলা নামে সাধুর কথা তো আমরা প্রত্যেকেই শুনেছি। তিনি এই শহরে একটি বিশেষ পুজোর প্রচলন করেন, ভবানী দেবীর পুজো, যেটা প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ শনিবারে আয়োজিত হয়। দেবী ভবানী মন্দিরের কাছে শ্রী গৌরাঙ্গ মন্দির আছে, যেখানে চৈতন্যদেবের পাণ্ডুলিপি এবং ব্যবহৃত সামগ্রী রক্ষিত আছে। এই শহরটি ইতিহাসে খুবই উল্লেখিত এবং আমাদের হিন্দু ধর্মের এক ধর্মগ্রন্থেও এই শহরের উল্লেখ পাওয়া যায়। যখন আমি ঢুকি, আমি এদিক দিয়ে আসি, এদিক দিয়ে ঢুকে এই রাস্তাটা ধরেছিলাম, তো তার ঠিক উল্টো দিকেই এই মিষ্টির দোকানের আমি ওই আইটেমটা পেলাম যে মিষ্টিটা নেবো বলেছিলাম। এবার আমি বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ বাড়ির ফেরার রাস্তা একই, তো ওটা আর দেখিয়ে তোমাদের সময় নষ্ট করছি না। তোমরা ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আমি আবার একটা মোটো ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো টিল দেন স্টে টিউন, স্টে সেফ। তাহলে বন্ধুরা, গুড বাই।